আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নিউ ভিডিওতে চলে আসলাম। আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। যদিও কথাগুলো কোনো ইম্পর্টেন্ট কথা না, একদম বেকার বেকার কিছু কথা। আর এই বেকার কথাগুলাই হচ্ছে গিয়া বলার জন্য আবার ক্যামেরার সামনে আসতেই হলো। আমি অনেক চেষ্টা করছিলাম যে আমি যেন না এসব পারি, আসলে আমার জন্য না আসতে হয় এরকম একটা ইচ্ছা আমার ছিল, আমি আসবো না। কিন্তু আসলে ওই ভিডিওটার পর আমি আরো অনেকগুলো ভিডিও ছাড়ছি, তারপরেও হচ্ছে আমি এই বিষয়টাকে ইগনোর করতে পারিনি। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি পহেলা বৈশাখের দিন একটা ভিডিও ছাড়ছিলাম। শাড়ি টাড়ি পইরা সুন্দর করে সাজুগুজু করে একটু ঘুরতে গেছিলাম, সেটা একটু ভিডিও করছিলাম। আর সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর সেটার পরে শুরু হয়ে গেছে শারমিন রে ঢিসিম 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 শারমিনের সাথে আবার কি মারামারি শুরু হয়ে গেছে। কিরকম মারামারি শুরু হয়েছে একটু বলি। আমার কমেন্ট বক্স জুইরা আমার দেখবেন একটা জিনিস, কিছু কিছু সময় থাকে যখন 20,000 ভিউ হইলে কমেন্ট 20টা 30টা 50টা 60টা 70টা কমেন্টও বের হয়ে যায়। হ্যাঁ, আর আমার ওই ভিডিওটাতে প্রায় 60,000 ভিউ হয়েছে। তো ওই 60,000 ভিউতে আমি কমেন্ট বের করছি মাত্র 30টা। আর বাকি যে কমেন্টগুলো আসছে, আমার প্রায় 100-এর উপরে কমেন্ট আসছে। প্রত্যেকটা কমেন্টই হচ্ছে, আর শুধু যে ওই ভিডিওতে কমেন্ট আসছে সেটা বললে ভুল হবে। এরপরে যে আমি ভিডিওগুলো ছাড়ছি, এরপরে তো মনে হয় আমি 2টা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওগুলোর মধ্যেও মানে এই সেম কথা, ঠিক আছে, বাধ্য হয়ে আমি গতকালকে আমার যে ভিডিও ছাড়ছি সেই ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছি। মানে এত বেশি বাজে কথা আসতেছিল। আচ্ছা, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ ছিল যারা খুব ভালো ভালো কমেন্ট করছিল, কিন্তু বাজের সংখ্যাটাই বেশি। আর এত পরিমাণ সংখ্যা দেখে আমার হলো আসতে হইলো কথা বলতে, আদারওয়াইজ তো আসলে এইসব বিষয় নিয়ে কথা বলার তো কোনো মানেই হয় না, তাই না? এইসব বিষয় নিয়ে কেন কথা বলবো? আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা হইলো, প্রথম কাহিনী হইল যে আমার কি জানো, হাতার সাইডে আমার মনে রং লাগছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি তামাশা শুরু করছি। গেল এক কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমি পরকিয়া করতেছি। হ্যাঁ, গেল হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন হচ্ছে একজন অসুস্থ মহিলার স্বামী, অসুস্থ মহিলার অ্যাডভান্টেজ নিতেছি। মানে মহিলাটা অসুস্থ, বাট তার স্বামীকে, তার স্বামীর সাথে আমি ওই অসুস্থতার সুযোগটা নিতেছি। একটা সে বউটা যে অসুস্থ সেই সুযোগটা আমি নিতেছি, এরকম একটা প্রশ্ন গেল। 3 প্রশ্ন। মানে এরকম যে আরো কত কত প্রশ্ন, আরো কত কত কথা আমি তো খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছি আপনাদের সামনে। মানে সুন্দরভাবে গুছাইয়া কথাগুলো বলতেছি, যে খারাপ কথাগুলো আমি ওই রকম ভাবে হাইলাইট করতেছি না, জাস্ট যেগুলো বলা যায় সেগুলো বলতেছি আর কি। তো এখন প্রথম প্রশ্নটা কি বললাম, যে ও ভাতার সাইডে এখন আমি সাজুগুজু শুরু করছি। আচ্ছা, ভাতার নাই এখন, সেটার জন্য কি আমি শোক পালন করব বলেন? যেটা নাই সেটার জন্য শোক পালন করে লাভ আছে? ভাতার তো আর মারা যায়নি যে তার জন্য আমি শোক পালন করব। মারা গেছে ভাই, সে তো ভালো আছে, সে হাসি খুশি আছে, তাহলে আমি কেন শোক পালন করব বলেন? আমার কি শোক পালন করার কোনো দরকার আছে? আমি শোক পালন তখন করতাম যখন দেখতাম আহারে আমার বেটাটা মরে গেছে গা, আহারে এত তাড়াতাড়ি 3 মাস হইল না, আমি বেটার নিয়ে কিনলে শোক, মানে বেটার শোক শেষ করে ফেলামো, কিনলে সাজুগুজু করে বাইরাম, এটা একটা খারাপ বিষয়, তাই না? বেটা তো মরে নাই, বেটা তো জিন্দা। আর সেই বেটা আমার ভাতারও না, সে বেটা আমার মানে বাজে কথাগুলা আসলে এইভাবে না ওয়ার্ডগুলা ব্যবহার করা উচিত না, তারপর আমি ওয়ার্ডগুলা ব্যবহার কইরা ফেলতেছি। একটা মিনিট হোল্ড প্লিজ, আমার হচ্ছে একটা কল আসছে মেবি। ও আচ্ছা, ফোন আসছিল হইলো হসপিটাল থেকে। আসলে ওই আমার ছোট বোনের সাথীর হচ্ছে আগামীকালকে অপারেশন হবে ইনশাল্লাহ। ওর যেই
মাথার যে অপারেশনটা হয়েছিল, যে খুলিটা বের করে ফেলছিল, সেটা হচ্ছে আবার আগামীকাল ওর মাথার মধ্যে দেওয়া হবে। সবাই দোয়া করবেন। ওইটার ব্যাপারে আজকে সারাদিন কিন্তু ওই ব্যাপার নিয়ে ব্যস্ত, আর আগামীকাল খুব ভোরে ভোরে ওইটা চলে যেতে হবে সাভারে। সাভার থেকে আইসা হচ্ছে ছোট বোনের মেয়েটার জ্বর, ওকে ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা সাভারে কেন যাব? সাভারে যাব হচ্ছে ওই যে মাথার খুলিটা সেটা বের করার পর ওটা সাভারে হচ্ছে পরমাণু কি জানো, পরমাণু প্রশিক্ষণ কেন্দ্র না কি জানো, ওইখানে হচ্ছে গিয়ে রাখা হয়েছে আর কি। ওইখান থেকে হচ্ছে সকালবেলা নিয়ে আসতে হবে। আর ওর হাজবেন্ড তো নাই, ওর হাজবেন্ড তো মালয়েশিয়াতে, আপনারা সবাই জানেন, বাহিরে থাকে, চলে গেছে বাহিরে। তারপর হচ্ছে ওর ভাসুর একজন টিচার, সেও হচ্ছে স্কুল জয়েন করছে, এখন সে হয়তো ছুটি নিতে পারবে না, এরকম একটা কিছু। আর মানে সবাই যার যার জায়গা থেকে একটু মানে নাই মিসিং, যার জন্য আমাকে যেতে হবে সাভারে। আমার তো আসলে বোন হয়, চাচাতো বোন, সেই ক্ষেত্রে আমার তো একটা দায়িত্ব আছে। আর আমার তো একটু সবার প্রতি এক্সট্রা হচ্ছে পীড়িত কাজ করে, যে পীড়িতটা আমার কাজ করা উচিত না, তারপরও কাজ করে। আর সেই পীড়িতের খাতিরেই হচ্ছে আমার সবকিছু করা হয়। যেটাই হোক, আল্লাহ আমাকে তৌফিক দিক, আমি যেন প্রত্যেকটা মানুষের বিপদে সবসময় এইভাবে পাশে থাকতে পারি। আল্লাহ পাক সবার ভিতরে এই পাশে থাকার ধৈর্য ক্ষমতা, পাশে থাকার মতো মন মানসিকতা দেয় না, আল্লাহ পাক আমারে দিছে, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এমনই ধৈর্যশীল বানাক, এমনই সবার পাশে থাকার সৌভাগ্য দান করুক। তো এই হলো বিষয়। তো সকাল সকাল হচ্ছে গিয়ে যাইতে হবে। ও যেটা বলতেছিলাম, মানে প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার ব্যক্তিগত জীবনে ভালো আছে। এখন সেই সেই ভালো থাকাটা পুঁজি করে কি আমি খারাপ থাকবো বলেন? আমার কি খারাপ থাকার কোনো প্রয়োজন আছে? কেন থাকবো আমি খারাপ? আমার কি কোনো কিছু খারাপ হচ্ছে? আমার তো জীবন আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে, খুব ভালো একটা জীবন যাচ্ছে। তো আমি আমার এই জীবনটাকে নিয়ে তো আমার ভিতরে তো কোনো আক্ষেপ নাই, তাহলে আমি কেন হচ্ছে গিয়ে আফসোস করবো, তাই না? আমার আফসোসের কোনো জায়গা নেই, ঠিক আছে? আমি আপনাদের আগেও বলছি, এখনো বলতেছি যে আমি কোনো কিছু নিয়ে কখনোই আফসোস করি না। যেটা জীবনে আছে আলহামদুলিল্লাহ, যেটা জীবনে নাই সেটার জন্য আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক হচ্ছে এই মানে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক তার প্রত্যেকটা বান্দার জন্য যেটা ভেবে রাখেন, উনি ভালোর জন্য ভেবে রাখেন। হ্যাঁ, যে যেখানে আছে সে তার জায়গায় ভালো আছে, মানে সবাই সবার জায়গায় ভালো আছে, তাহলে আমি কেন কষ্ট করবো বলেন? আমি কষ্ট পাই, আমার সাজগুজ বন্ধ করে দিলে কি আমার কোনো কিছু আসবে? মানে কোনো কিছু আসবে বা আমার কোনো কিছু মানে অনেক বেশি লাভবান হয়ে যাবো, এরকম তো কিছু হবে না। তাহলে আমি কেন কষ্ট পাবো, তাই না? আমার তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আর সবার হচ্ছে এই একটা কথা মনে রাখা উচিত যে আমার এই জীবনটা কিন্তু আমি নিজে বাইছে নিছি, এখানে কিন্তু আমাকে কেউ ঠেলা পাঠায়নি, ঠিক আছে? আর কারোর ঠেলা পাঠানোর মতন ক্ষমতা অ্যাকচুয়ালি নাই, মানে আমাকে কেউ ছেড়ে দেয় নাই, আমি ছেড়ে আসছি, ঠিক আছে? সুতরাং এটা সবার মাথায় রাখতে হবে। আমি কেন কষ্ট পাবো? আমি ভালো থাকবো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এক গেল। দুই হচ্ছে আমি কেন পরকিয়া করি? আমি ভাই এটাকে পরকিয়া বলে না, ঠিক আছে? এটাকে ভাইকিয়া বলে। হ্যাঁ, এটা পরকিয়া কি? পরকিয়া হচ্ছে প্রেমের সম্পর্ক। হ্যাঁ, মানে ধরেন একটা আমি আমি তো সিঙ্গেল, আমি যেটা করব সেটা অবশ্যই পরকিয়া না। আমি যেটা আমার যদি হাজবেন্ড থাকতো, হাজবেন্ড থাকা অবস্থাতে আমি যদি কারোর সাথে সম্পর্কে জড়াইতাম, সেটা হয়তো পরকিয়া। আমার তো হাজবেন্ড নাই, যদি আমি কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াইবো, সেটা কখনোই পরকিয়া হবে না। তাহলে পরকিয়া হলো কারটা? আপনাদের ভাষ্য মতে পরকিয়া হচ্ছে আমার ভাইয়েরটা, আমার ফুফাতো ভাই রাসেল, ঠিক আছে? এই মানুষটারে মানে এই ছেলেটারে আপনারা যে কি পরিমাণ বকছেন, মানে ওর আইডিতে কতটুকু বকছেন জানি না, আমার আইডিতে যে কি পরিমাণ বকছেন ছেলেটারে, যে ওর অসুস্থ বউ রেখা, আমার সাথে লটর পটর, আমার সাথে পরকিয়া, আমার সাথে এইটা, আমার সাথে ওইটা, আমি ওর ঘর ভাঙার কারণ হব, আমি ওর মন ভাঙার কারণ হব, আমি ওর এই অসুস্থ বউয়ের অ্যাডভান্টেজ নিতেছি। এই যে যে কথাগুলা, মানে এই কথাগুলা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটাই আমার মাথাতে আসে না। প্রথম কথা হচ্ছে এরকম না যে আমাকে রাসেলের বউ চিনা না, আমি অন্য মেম্বারদের কথা বাদ দিলাম, মানে ওর মা ভাই বোন মানে যারা আছে, রাসেলের মা ভাই বোন বাবা যারা আছে তাদের সাবজেক্ট বাদ দিলাম। যেহেতু পরকীয়ার ব্যাপারটা আসছে, পরকীয়া
ওর ওয়াইফ যিনি, তিনি কিন্তু হচ্ছে আমাকে খুব ভালো করে চিনেন, আমাকে খুব ভালো করে জানেন, আমাকে খুব ভালোবাসেন এবং আমাকে খুব পছন্দ করেন। আপনাদেরকে এগুলো আসলে বলা হয় নাই, এই জন্য আপনারা জানেন না। আমি তো হসপিটালে ওরা ভর্তি করে রেখে আসছি, ওর সাথে আমার রাত কাটানো হয় নাই। কিন্তু যখন নাকি আমি মানে দিনের বেলা যাইতাম, মানে একটা রাত থাকার পর পরের দিন তো খাবার দাবার নিয়ে যাইতাম, তখন ওর বউ মানে ওর ওর রাসেলের বউ পাশের যে বেড থাকে সেই বেডের রুগীর লোক থাকে, একসাথে থাকলে তো অনেক কথাবার্তা হয় না, সেইখানে আমার প্রশংসা করতে করতে মানে আমি যখন গেছি তখন ওই পাশের বেডের লোক বলতেছিল যে সারা রাত ধরে শুধু আপনার প্রশংসা শুনছি, প্রশংসা শুনতে শুনতে আপনাকে দেখার আগ্রহ জাগছিল, তো আপনারা দেখলাম, দেখে ভালো লাগতেছে। তো যদি কোনোভাবে রাসেলের বউয়ের ভিতরে আমাকে নিয়ে কোনো খারাপ লাগা থাকতো বা আমাকে যদি কোনোভাবে অপছন্দ করতো, তাহলে নিশ্চয়ই পাশের বেডের রুগীর সাথে বা রুগীর লোকের সাথে কোনো প্রশংসনীয় কথা বলতো না, তাই না? এই বিষয়টা তো অন্তত পক্ষে আপনাদের মাথায় রাখা উচিত, তাই না? যে আমি আচ্ছা, এটা তো আমি আপনাদের সাথে শেয়ার করি না, আপনারা মাথায় রাখবেন কিভাবে, কিন্তু আপনাদের মাথায় এইটা রাখা উচিত, আমাকে তো রাসেলের বউ চিনে, আমাকে রাসেলের বউ জানে, খুব ভালো করে চিনে। তাহলে এই যে ওই রাসেল যে আমাকে নিয়ে ঘুরতে গেছে, রাসেল অ্যাকচুয়ালি আমাকে নিয়ে কিন্তু ঘুরতে যায় নাই, আর আমিও রাসেলকে নিয়ে ঘুরতে যাই নাই। বিষয়টা হয়েছে আমার বাসা থেকে বের হইতে হইতে লেট হয়ে গেছে, রাতের বেলা বের হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল হয় যাব 300 ফিট, না হয় যাব হচ্ছে হাতির ঝিল, এই দুইটা জায়গার একটা জায়গায় যাওয়ার আমার ইচ্ছে ছিল, কারণ এই দুইটা জায়গার একটা জায়গাতেও আমি কোনোদিন যাইনি। তো আমার বাসা থেকে বের হইতে হইতেই মাগরিবের আজান দিয়ে দিছে, যার জন্য আমার হাতে সময় ছিল কম। আমি 6:30 7টার দিকে বাসা থেকে বের হইয়া আমি আবার মানে রাতের মধ্যেই তো আমাকে বাসায় ফিরতে হবে, রাতের 8টা 9টা বা 10টার মধ্যেই তো বাসায় ফিরতে হবে, এর থেকে বেশি লেট তার করতে পারবো না, কারণ তো একটা মেয়ে মানুষ সর্বোপরি। তো আমার গন্তব্যস্থান সর্বোচ্চ জায়গা ছিল শহীদ মিনার, কারণ এটাই আমার বাসার থেকে সব থেকে কাছে, এর থেকে কাছে আর কোনো প্লেস নাই যেখানে আমি যাইতে পারি। আর রাতের বেলা তো আমি কেল্লায় যেতে পারবো না, এই কেল্লার প্লেসটা কাছে ছিল, এখানে তো রাতের বেলা যাওয়া পসিবল না, বন্ধ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে ওইখানে যাইতে পারিনি, গেছি হচ্ছে শহীদ মিনারে। আর ঢাকা মেডিকেল আর শহীদ মিনার এই দুইটা জায়গা কিন্তু একদম কাছাকাছি, ঠিক আছে? আপনারা যারা চিনেন ঢাকা মেডিকেল তারা শহীদ মিনারও চিনেন, আর যারা শহীদ মিনার চিনেন তারা কিন্তু জানেন ঢাকা মেডিকেলটা অ্যাকচুয়ালি কোথায়। তো আমি শহীদ মিনারে যে পৌঁছেছি, পৌঁছানোর পরে এখন ছবি তোলার মতন মানুষ পাচ্ছিলাম না, ক্যামেরা ধরে দেওয়ার মতন মানুষ পাচ্ছিলাম না। আমি আমার সাথে করে যে আপুকে নিয়ে গেছিলাম, সেই আপু হচ্ছে ওইভাবে ক্যামেরাটা ধরতে পারে না। তো যার জন্য হচ্ছে আমি রাসেলের ফোন দিছি যে রাসেল আমাকে একটু কিছু ছবি তুলে দিয়ে যা, আর হইলো মানে সর্বোপরি কথা হচ্ছে আমাকে একটু ক্যামেরাটা ধরে দিয়ে যাও। এর জন্য হচ্ছে আমি ডাকছি, ডাকার পরে ও একটু ভিডিও করে দিছে, ও যেহেতু আসছে ওর নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি, একটু চরকি টরকিতে ঘুরছি, এটাই কিন্তু। আর কি কি করছি সবই ভিডিওতে আছে, একটা জায়গাও আমি স্কিপ করি নাই যে অমুক জায়গাটাতে গেছি এই জায়গাটার ভিডিও করা হয়নি, এরকমটা কিন্তু হয়নি, প্রত্যেকটা জায়গা আমি ভিডিও করছি। তো এই এতটুকু জায়গা, আর শহীদ মিনারটা কিন্তু অনেক বড় না, খুব ছোট্ট একটা জায়গা, এটা তো ঘুরতে আর কতটুকুই বা সময় লাগে। পুরোটা ঘোরা হয়েছে, আমরা হসপিটালে চলে গেছি, হসপিটালে যাইয়া ওর বউয়ের সাথে আবার দেখাও করছি, এমন না যে পলায় আসছি। হ্যাঁ, আমার একটা শর্ট ভিডিও আছে টিকটকে ছাড়া, আমি আপনাদের সুবিধার্থে আমি সেটা ইউটিউবে দিয়ে দিব না। হসপিটালে যাই আমি একটা শর্ট ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, দেখেন যে আমি হসপিটালেও গেছিলাম, আমি রাসেলের বউয়ের সাথেও দেখা করছি, আমার স্বাস্থ্য বোনের সাথেও দেখা করছি, যেহেতু দুইটা পেশেন্ট আমার হসপিটালে ছিল, আমি দুজনের সাথেই দেখা করছি। দেখা কইরা ওদের সাথে কথা বইলা পরের দিন ডাক্তার আসলে কি কথা বলতে হবে, কিভাবে বলতে হবে, মানে কেমনে কি করতে হবে সবকিছু বুঝাই দিয়া দেন আমি আবার আমার বাসায় আসছি। আমি যাই করি না কেন, আমি কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে কখনোই সরি না। আমার হসপিটালে যেহেতু দুইটা রুগী, আমি এই জিনিসগুলো সবসময় মাথায় রাখি যে এই দুইটা রুগীর কখন কি প্রয়োজন, বা এই রুগী দুইটা ডাক্তারের সাথে কখন কি ধরনের কথা বলবে। যে আগামীকালকে যে আমার বোনের হবে, আলহামদুলিল্লাহ অপারেশন হবে, সবাই একটু দোয়া করবেন যাতে অপারেশনটা সাকসেসফুল হয়। এই অপারেশনের জন্য আজকে সারাদিন আমার যে কি হ্যাপা যাচ্ছে, যে আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের সাথে কথা বলে শেষ করে কিন্তু আমি আবার হসপিটালে যাব। হসপিটালে যাই যে রিসিপ্টটা মানে
মাথার খুলিটা আনার জন্য যে রিসিপ্টটা লাগবে সেই রিসিপ্টটা কিন্তু হসপিটালে রয়েছে, ওইখানে যাইয়া ওই রিসিপ্টটা আনতে হবে। সকাল 6টা বাজে আমার ঘুম থেকে উঠতে হবে, ওইটা আমার সেই সাভারে চলে যেতে হবে, ওইখান থেকে খুলি না ঘিলু ওইটা নিয়ে এসে আমার 10টার মধ্যে হসপিটালে থাকতে হবে। আবার আমার ছোট বোনের ছোট মেয়েটা অসুস্থ, জ্বর, ওকে আবার ডাক্তার দেখাইতে হবে, প্রচুর পরিমাণে জ্বর, ওকে ডাক্তার দেখাইতে হবে ওর মানে যাতে করে ওর 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 শরীরটা ঠিক হয়ে যায়। তো সবকিছু মিলায় আমি কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত, আর আমি আমার দায়িত্বের জায়গাটা কখনো ভুলি না। আর আমি একজন মানুষের সাথে ঠিক কোন লেভেল পর্যন্ত যাইতে পারি সেই লিমিটেশনটাও কিন্তু আমার জানা আছে। এখন রাসেলের সাথে একটু বেশি লিমিট ক্রস করা হয় কি জন্য, কারণ রাসেল হচ্ছে আমার সমবয়সী, ও আমার থেকে 6 মাস বছর খানিকের সিনিয়র, অত বেশি সিনিয়র না, একদম সেম এজের আমরা, হয়তো সর্বোচ্চ 6 মাস 1 বছরের সিনিয়র হবে, এর বেশি সিনিয়র হবে না। এর জন্য হচ্ছে ওর সাথে আমার সাথে কমিউনিকেশন বলেন, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ বলেন, কথাবার্তার বন্ডিং বলেন, সবকিছু মানে একরকম মিলে যায়। ওর চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা মিলে যায়, সবকিছু যে মেলে এরকম না, কিছু কিছু বিষয়। তো আসলে বন্ধুত্ব হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আর আমি আপনাদের প্রথমেই বলছি, আমার সাথে মনের কথা শেয়ার করেন আমাদের ফ্যামিলিতে এমন মানুষ খুব কম আছে, তার মধ্যে রাসেলও কিন্তু পড়ে। রাসেলের কথা আমি বলছি কিনা আমি জানি না। তো ওই জায়গা থেকে হচ্ছে রাসেলের সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক, ভালো একটা ফ্রেন্ডশিপ, সবকিছু মানে গুড। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এর জন্যই হচ্ছে রাসেলকে বলা, আর ওরে আমি বলতে পারি বিধায় বলছি, ওই ফ্রেন্ডশিপের ওই জায়গাটা আছে বিধায়। আমি যদি দেখতাম যে রাসেলের বউ আসলে অনেক বেশি মরণাপন্ন অবস্থাতে আছে, অনেক বেশি সিরিয়াস কন্ডিশনে আছে, তাহলে কিন্তু আমি কখনোই ওরে ওই শহীদ মিনারে ডাকতাম না। এতটুকু তো আপনারা বুঝেন যে আমার অন্তত পক্ষে ভালো মন্দটুকু বোঝার মতো বয়স হয়েছে, যে একজন রুগীর পাশ থেকে আমি একজন মানুষকে নিয়ে যাব, সেই রুগীটা আসলে কতটুকু স্টেবল, এতটুকু তো আমি বুঝি। ওইটা বুঝাই কিন্তু আমি ওরা বলছি। আর ওরা আমি এইটাও বলছিলাম আসতে পারবি কিনা, আমি কিন্তু ওর একদম জোর করে বলি না যে আয়, ঠিক আছে। আর ও হইলো ওই মুহূর্তে নিচে নামছিল খাবার নেওয়ার জন্য, তো অল্প একটু সময় আমাকে দিছে, আহামরি সময় কিন্তু আমাকে দেয়নি। আমি যতটুকু সময় ব্যয় করছি হাসপাতালের মধ্যে ব্যয় করছি, ওই শহীদ মিনার অতটুকু চত্বর ঘুরতে কিন্তু আসলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে না, আধা ঘন্টা 35-40 মিনিটের মতো সময় আমার সাথে রাসেল পার করছে। সেইটার জন্য আমার এত কথা শুনতে হয়েছে, বাবারে বাবা। আমি ওই দিন তো শুনছি ঠিক আছে মাইনে নিছি, কিন্তু এই যে গত 2 দিন ধরে যে শুনতেছি, বাপরে বাপ, এইটার আর কোনো মানে আমার কান পুরো ঝালাপালা হয়ে গেছে। সত্যি কথা, আমি গতকালকের ভিডিওতে দেখবেন আমার কমেন্ট সেকশন আমি বন্ধ করে রাখছি শুধুমাত্র আপনাদের এই কমেন্টগুলোর কারণে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমার হাতে আর সময় নাই, আমি এখন আবার হাসপাতালে যাব। সবাই ভালো থাকবেন। আমার এই পুরো কথার মধ্যে যদি কোনো কথা আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।